আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম এবং যেখানে আমি বলেছিলাম যে রাজনীতির খেলায় বিএনপি মোটামুটি মাইনকাছি পায় আছে। এবং সেটা বলেছিলাম একটা কারণে, একটা ঘটনার প্রেক্ষিতে, যে বিএনপি যে এই সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন যে সমস্ত সংস্কারের জন্য যে আদেশটা খসড়া করে এবং তারা সেটা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে, সেখানে বিএনপি যে আপত্তি করেছে এবং বিএনপি যে মন্তব্য করেছে, সেই মন্তব্যর এমন এমন ব্যাখ্যা হচ্ছিল যে ব্যাখ্যার জবাব বিএনপির পক্ষে খুব এক কথা দু কথায় দেওয়া সম্ভব ছিল না। এবং বলা বলি হচ্ছিল বিএনপি নাকি সংস্কারই চায় না। এটা নিয়ে আমি ওই মন্তব্যটা করেছিলাম। আজকে যে আরপিও সংশোধনের নতুন অধ্যাদেশ জারি হয়েছে, মানে নির্বাচন কমিশন যে সংশোধনের প্রস্তাবনা করেছিল এবং যেটা গত 23শে অক্টোবর উপদেষ্টা পরিষদে এটা নাকি পাশ হয়েছিল, খসড়াটা নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল, সেটা নিয়ে বিএনপি আপত্তি করেছিল। বিএনপির আপত্তিরও কারণ আছে। বিএনপি বলেছিল ওখানে যে একটা পয়েন্ট ছিল যেটা বিএনপির মানে নির্বাচনী যে স্ট্র্যাটেজি তার সঙ্গে মানে একটু সংঘাতপূর্ণ ছিল। স্ট্র্যাটেজিটা কী ছিল? বিএনপি অনেক দিন ধরে বলছিল যদি তারা আগামীতে সরকারে যায় তাহলে তারা একটা, যদি জনগণ তাদের ভোট দেয় আর কি, তাহলে যখন যদি তারা সরকার গঠন করার অবস্থায় থাকে তাহলে তারা একটা জাতীয় সরকার গঠন করবে। এখন জাতীয় সরকারটা কি? বিএনপি বলেছিল যে তাদের সঙ্গে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে, যারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে, তাদেরকে নিয়েই, তাদের প্রতিনিধিদের নিয়েই ওনারা একটা সরকার গঠন করবেন। সব দলে যদি কেউ কম আসনও পায়, একদম কম আসন, তবুও তাদের সরকারের পার্ট তারা করতে চায়। তো এই ধরনের একটা তাদের চিন্তা তাদের মধ্যে ছিল। এবং তারা যখন 31 দফা করে, সেটাও কিন্তু তারা একা একা করেনি। সেখানে কিন্তু তার শরিক দল যারা আছে তাদের মতামত নিয়েই তারা কিন্তু 31 দফা দিয়েছিল, আরও আজকে থেকে 2-3 বছর আগের ঘটনা। তো বিএনপির এই সদিচ্ছাকে অনেকে ওয়েলকাম করেছিল এবং আমারও নিজেরও মনে হয়েছিল এটা হওয়াটা ভালো। কারণ একভাবে একদল হয়ে গেলে এটা কেমন, যদি আরও দু একটা ছোটো দলের বড় নেতা তারা কিন্তু ভালো ভূমিকা রাখেন, ভালোভাবে পরামর্শ দিতে পারেন, হ্যাঁ, তাহলে তারা যদি থাকে সরকারে তাহলে ভালো, আমি এতে কোনো মন্দ দেখি না। কিন্তু আরপিওর যে সংশোধনীটা যেটা অনুমোদিত হলো এবং যেটা অধ্যাদেশ আকারে অলরেডি গ্যাজেট হয়ে গেছে গতকালকে, সেখানে এমন কিছু জিনিস আছে যেটা নাকি বিএনপির ওই প্রত্যাশার ক্ষেত্রে একটু হলেও বাধার সৃষ্টি করবে। যেমন ধরা যাক, মূল যে সমস্যাটা যেটা নিয়ে আর কি বিএনপি নিজেও আপত্তি জানিয়েছিল, সেটা হলো যখন তারা জোটবদ্ধভাবে নির্বাচন করবে তখন জোটের যারা প্রার্থী হবেন তারা নিজের দলের প্রতীকও নিতে পারেন অথবা এই জোটের অন্য কারো প্রতীকও নিতে পারেন। কারণ অন্য কারো তো অন্যরা নিতে চায় না, তারা নিতে চাচ্ছিল যে বিএনপি যেহেতু প্রধান দল এবং বিএনপির যেহেতু ভোট ব্যাংকটা বড়, সেহেতু যদি ধানের শীষ তারা নেয়, অনেকে হয়তো প্রার্থীকে চেনে না কিন্তু প্রতীকটাকে চেনে, তারা হয়তো ধানের শীষ দেখে সেই প্রার্থীকে, যিনি বিএনপি করেন না কিন্তু অন্য দলের মানে লোক কিন্তু বিএনপির সঙ্গে শরিক হিসেবে আছেন, ধানের শীষ দেখলে হয়তো তারা ওই লোকটাকে ভোটটা দিতে পারে। কিন্তু যদি ধানের শীষ না পায়, মানে ধানের শীষ যদি তাকে দেওয়া সম্ভব না হয়, তাহলে বাস্তবতাটা কী? আমি উদাহরণ দিয়ে বলি। আমরা দেখেছি কালকে যে 237 জনের একটা তালিকা প্রকাশ করেছে বিএনপি, সেখানে 63টা আসন ওরা কিন্তু ঘোষণা করেনি, ফাঁকা রেখেছিল। কেন ফাঁকা রেখেছিল? কালকে আমি বলেছিলাম যে এর মধ্যে অনেকগুলো আছে এগুলো নাকি বিএনপি তারা শরিক হিসাবে তাদেরকে ছাড় দিতে চায়। এরকম অনেক লিডার আছে যারা নাকি বড় বড় লিডার, কিন্তু দল অতটা বড় নয়, কিন্তু তারা বিএনপির সঙ্গে আছে। যেমন ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, মাহমুদুর রহমান মান্না, নুরুল হক নূর, তারপরে আপনার রাশেদ খান, এরা সবাই কিন্তু মোটামুটি পরিচিত। এমনকি আপনার গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, এরা কিন্তু আছে, এরা বেশ মোটামুটি, অলি আহাদ, এরা সবাই কিন্তু বিএনপির এই জোটের সঙ্গে আছে এবং তারা একত্রে আন্দোলন করছে, আন্দোলনের পরিকল্পনা করেছে এবং তারা একত্রে নির্বাচনও করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে যদি বিএনপি ছাড় দেয় তাহলে কি হবে? এখন কি হবে? এখন যে নতুন আইনটা হলো, এই আইনের ফলে কি হবে? তারা কিন্তু কেউ ধানের শীষ প্রতীকটি নির্বাচন করতে পারবে না। তাহলে তারা কী নিয়ে করবে? যেমন উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, যেমন এনডিএমের যিনি চেয়ারম্যান আছেন ববি হাজ্জাজ, উনি যদি ইলেকশন করেন, ওনার প্রতীক সম্ভবত যুদ্ধ মনে পড়ে সিংহ মার্কা। এখন ওনাকে কিন্তু সিংহ মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। এখন
ধানের শীষের যারা ভোটার তারা কি সিংহমার্কাকে ভোট দিবেন? সবাইকে দিবেন? হয়তো কেউ কেউ দিবেন, সবাইকে দিবেন? সবাই দিবেন। কখন দিবেন? যদি উনি যে এলাকায় প্রার্থী হবেন, যদি সেই এলাকায় বিএনপির নেতা কর্মী সবাই ওনার পক্ষে মাঠে নামেন, তাহলে হয়তো উনি ভোটটা পাবেন। কারণ তাদের ব্যাপক প্রচারণা চালাবে, তারা বলবে যে সিংহমার্কা হলেও উনি আমার প্রার্থী। তো সেটা শুনলে সবাই হয়তো ভোটাররা দিতেও পারে, কিন্তু সেটা কি বাস্তবে হবে, নাকি এখানে একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাবে? যদি বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায় তাহলে বিএনপির নেতাকর্মীরা তো, যদি বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় তাহলে তো বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গেই থাকবে। কারণ এখন বিএনপির প্রার্থীর বিরুদ্ধেও কিন্তু বিএনপির বিদ্রোহ প্রার্থী দাঁড়ানোর মানে সম্ভাবনা আছে। একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন মাদারীপুর 1 আসন শিবচর উপজেলা, যেটা সেখানে বিএনপি গতকালকে যে তালিকাটা প্রকাশ করেছিল, সেই তালিকায় ওনারা যার নাম দিয়েছিলেন তার নাম হলো কামাল জামান মোল্লা। মানে কামাল জামান মোল্লাকে এখানে নমিনেশন দেওয়ার পর ওখানে কিন্তু বিরাট একটা হইচই লেগেছে। এবং মাদারীপুর 1 আসনে, ওই আসনের যে আপনার মনোনয়ন বঞ্চিত একজন প্রার্থী, উনি হলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন ওরফে লাবলু সিদ্দিকী, এর সমর্থকরা কাল রাতেই এমনকি তারা রাজপথে চলে এসেছে এবং তারা ঢাকা ভাঙা যে এক্সপ্রেস ওয়েটা আছে সেখানে তারা টায়ার জ্বালাইয়া বিক্ষোভ করছে, সড়ক অবরোধ করছে, ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করেছে। কেন করেছে তারা? তারা কামাল জামান মোল্লার মনোনয়নকে মানতে চায়নি। এবং এরকম হতেই পারে, একটা অবরোধ করতে, গাড়ি ভাঙচুর, মহাসড়ক অবরোধ করতে, গাড়ি ভাঙচুর করতে, টায়ার জ্বালাতে কিন্তু খুব বেশি লোক লাগে না, শখানেক লোক হলেই সম্ভব। তো শখানেক লোকের তো লোক তো যে কারোরই আছে, যে কোনো লোকের শখানেক সমর্থক থাকে। এখন তারা মিলে এই কাজটা করে ফেলেছে। এখন যখন করেছে তখন বিএনপির কী করণীয় ছিল? আগের সিদ্ধান্তটা তো বিএনপি দিয়েছে, বিএনপি সেন্ট্রাল কমিটি দিয়েছে, কিন্তু বিএনপি কিন্তু কী করেছে, এই ঘটনার পরে আজকে দেখলাম দ্রুত বেগে বিএনপির রুল কবি রিজভী উনি বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন যে এটা স্থগিত হলো। মানে তাহলে আর কামাল জামান মোল্লা কিন্তু বিএনপির প্রার্থী কিনা এখনও শিওর না। এই প্রার্থীটা বদলাতে পারে, যে কেউ হয়তো ওনার যার পক্ষে করে তাকেও দিতে পারে, আবার কে জানে হয়তো অন্য একজনকে দিয়ে দিতে পারে বিএনপি, ঠিক নাই কোনো। কিন্তু আমার কথা হলো, এই ঘটনাটা কি উদাহরণ তৈরি করলো? উদাহরণটা এই তৈরি করলো, সম্ভাব্য দুটো উদাহরণ আমি বললাম, দুটো ঘটনা ঘটতে পারে এখানে। যেটা হতে পারে যে বিএনপি অতটা, যদি এই বিক্ষোভটাকে আমি সঠিক ধরি, যদি আমি মনে করি যে আসলেই এই সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী ছিলেন, ক্যান্ডিডেট ছিলেন, তাহলে বলতে হবে বিএনপি ক্যান্ডিডেট নির্বাচনে ভুল করেছে। ক্যান্ডিডেট নির্বাচনে বিএনপি ভুল করলো কেন? নিশ্চয়ই এখানে কোনো না কোনোভাবে আপনার ঠিক কাজটা হয়নি, কেউ হয়তো সুপারিশ করেছে, কীভাবে হয়েছে আমি জানি না। নিশ্চয়ই শেষ পর্যন্ত কারো না কোনো সুপারিশ ছিল, কারো না কোনো বক্তব্য ছিল যে কামাল জামান মোল্লাই সবচেয়ে ভালো প্রার্থী। এখন বিএনপি হয়তো দু একটা এই আগুন ধরানো অথবা দু একটা ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছে না উনি একটি ঠিক নয়, অথবা ওনাকে দেওয়া ঠিক হবে না, অথবা এটাকে স্থগিত করতে হবে। তাহলে এটা যদি আপনি স্থগিত করেন তাহলে কি হবে? এখন দেখবেন কালকে থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়ে যাবে। কিন্তু অনেকেই ভাববে আরে গাড়ি পোড়ালে, গাড়ি ভাঙচুর করলে, টায়ার জ্বালালে তো স্থগিত করা যায়, পরে আমার লিডার পাবে কি পাবে না সেটা অন্য হিসাব, কিন্তু স্থগিত করানো তো যায়। তো এই পদ্ধতিকে এন্টারটেইন করা ঠিক না। বিএনপির উচিত হবে এই ব্যাপারে ট্রান্সপারেন্ট হওয়া। বিএনপি বলবে আমি যাকে দিয়েছি তাকে দিয়েছি, অথবা বিএনপি যদি পরিবর্তন করে তাহলে বলবে যে যার পরামর্শে চূড়ান্তভাবে যে সবচেয়ে বেশি সুপারিশ করেছিল এই কামাল জামান মোল্লা নামক ভুল ব্যক্তিকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে, তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তাকে যদি কোথাও নমিনেশন দেওয়া হয়ে থাকে তার নমিনেশন বাতিল করতে হবে। কারণটা কি? বলতে হবে তুমি দলকে বিভ্রান্ত করেছ, তোমার ব্যক্তিগত পছন্দ অপছন্দকে বাস্তবায়ন করতে যেয়ে তুমি দলের ক্ষতি করতে চেয়েছ। এটা একটা উদাহরণ ঘটানা পরে একটা ঘটান, দুটো একটা হবে। যদি লাবলু সিদ্দিকীর প্রতিবাদ সঠিক হয়ে থাকে তাহলে ওই সুপারিশকারীকে বিরুদ্ধে শাস্তি দিতে হবে। আর যদি লাবলু সিদ্দিকীর প্রতিবাদ সঠিক না হয়ে থাকে তাহলে লাবলু সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই কাজটা বিএনপি এই মনোনয়নটাকে স্থগিত না করেও তাৎক্ষণিকভাবে করতে পারত। তো এগুলি দলীয় দুর্বলতা।
দুর্বলতা কেন, এগুলি কিন্তু আরও এই ধরনের অনেক অঘটনকে ইনভাইট করবে। আমি জানি না সামনের দিকে কি হবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমি যে মূল যে প্রসঙ্গে আসছিলাম, যেটা বলছিলাম তখন আমি, যে এখন তাহলে কি হবে। বিএনপি তো নিজের দলের বিরুদ্ধেই স্বতন্ত্র প্রার্থীদেরকে থামাতে পারছে না। যদি যে লোক গাড়ি ভাঙচুর করতে পারে লাবলু সিদ্দিকী, সে তো আগামীতে যদি তাকে নমিনেশন দেওয়া না হয়, সে তো স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে। যদি ওইটাই আপনি থামাতে না পারেন, তাহলে আপনার জোটের যারা প্রার্থী, যাদের তেমন একটা সমর্থক গোষ্ঠী নাই, তারা যখন দাঁড়াবে, তখন তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যাবে আপনার দলের থেকে কেউ না কেউ। তাহলে এই যে নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি, এর সুফলটা যাবে কার ঘরে? মাথায় রাখুন। কিন্তু এই জিনিসটা আসলে বিএনপি কিন্তু শুরুতেই যখন 23 তারিখে এটা হয়, তখনই তারা প্রতিবাদ করেছিল, বলেছিল না, আগে নির্বাচনগুলিতে এরকম একটা নিয়ম ছিল যে জোটের যে কোনো একজনের প্রতীক নিয়ে করা যাবে, সেটাই করা হোক। কিন্তু সেটাকে সরকার বা নির্বাচন কমিশন তারা কেউ পাত্তা দেয়নি। এখন পাত্তা না দেওয়াটা কি মিন করে, এটা হলো মূল পয়েন্ট। পাত্তা তারা কেন দিল না? পাত্তা দিতে পারতো না? পাত্তা দিলে কি বিরাট মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আপনারা তো অনেক আকাম কোকাম করেছেন, আমি তো আকাম কোকাম বলি। ওই যে আপনার স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোট, এটা আকাম, এ ঠিক করেন নাই। আর না ভোটের বিধানটা তুলে দেওয়া, যে সকল কেন্দ্রে না ভোট থাকবে, এই বিধানটা যে তুলে দিয়েছেন আপনারা, এটা হলো কুকাম। আপনারা জনগণের সেন্টিমেন্টকে অনার করেন নাই, নিজেদের স্বার্থ ভাবছেন। তো এই আকাম কুকামের পর এখন যেটা করতেছেন, এটা হলো বিএনপিকে জব্দ করার একটা পদ্ধতি, এবং সেই পদ্ধতি আপনারা নিয়েছেন। এখন বিএনপি এতে কী রিয়াক্ট করবে? বিএনপি, কারণ বিএনপি যদি জাতীয় সরকার করতে চায়, যাদেরকে নমিনেশন দিবে এভাবে স্বতন্ত্রভাবে, মানে তার জোটের, আপনি নিশ্চিত থাকতে পারেন এর মধ্যে 1 থেকে 2 জনের বেশি পাস করতে পারবে না, যদি তারা নিজের প্রতীক ইলেকশন করে। আমার ধারণা একজনও পারবে না। বাংলাদেশে ভোট তো কিছুটা বুঝি, আমার ধারণা একজনও পারবে না। তাহলে যদি পাস না করে, তাহলে ওদের নিয়ে আপনি জাতীয় সরকার কীভাবে করবেন? টেকনোক্রেট মিনিস্ট্রি দেয়া? টেকনোক্রেট মিনিস্ট্রি দিয়ে খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না। কাজেই এটা বিএনপিকে আসলে, বিএনপির যে প্ল্যানটা, বিএনপির যে স্ট্র্যাটেজিটা, সরকার গঠনের স্ট্র্যাটেজি, তবে 31 দফা বাস্তবায়নের যে পদ্ধতি, সেটাকে আসলে মাথায় রেখেই আমার ধারণা এই কাজটা করা হয়েছে। এবং এতে জামাত আগে প্রতিবাদ করেছে, না এটা করা যাবে না, যার যার প্রতিক্রিয়া করতে হবে। এনসিপিও বলেছে। তো বোঝা যাচ্ছে সরকার এনসিপি এবং জামাতের পক্ষই নিয়েছে। এবং বিএনপির যে ওই যে বলেছিলাম মানগা চিপা, ওই চিপাটা মনে হয় আরও একটু চিপা হয়ে গেল। এখন দেখা যাক শেষ পর্যন্ত বিএনপির সেই ক্রম সংকুচিত পথ আরও কতটা সংকুচিত হয়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা কিছুটা পুরনো। প্রায় প্রতিদিনই আমাদের রাজনীতিতে অসম্ভব সব কথাবার্তা হচ্ছে, এবং রাজনীতির মধ্যে যে সকল ঘটনা প্রকাশ্যে দেখা যাচ্ছে, এবং পর্দার আড়ালে এত সব নিত্য নতুন ঘটনা ঘটছে যা বলাও যাচ্ছে না, প্রকাশও করা যাচ্ছে না। প্রতিদিনই অসংখ্য অশনি সংকেত তৈরি হচ্ছে আমাদের জনজীবনে। যারা রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন তারাও যেভাবে ভীত সন্ত্রস্ত, আর যারা রাজনীতির কখনোই যাকে বলা হয় সুযোগ সন্ধানী ছিলেন না, রাজনীতি নিয়ে মাথাও ঘামান না, কিন্তু আজকের এই পরিস্থিতিতে তারাই সবচেয়ে বেশি রাজনীতির বলির পাঠাতে পরিণত হয়েছেন। ব্যবসা বাণিজ্য, গৃহ শান্তি, এরপর সামাজিক সংহতি, আইনশৃঙ্খলার অবনতি থেকে শুরু করে প্রতিদিন যেভাবে বেকার সমস্যা ত্রাস আকারে সারা বাংলাদেশকে গ্রাস করছে, তাতে করে একজন নাগরিক হিসেবে মানুষের যে বেঁচে থাকার যে আশা আকাঙ্ক্ষা, সব কিছুই ধূলিসাৎ হচ্ছে, এবং একটি ঢেউ এসে অপর ঢেউকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমি যখন আজকের এই প্রসঙ্গটি, অর্থাৎ লাউ এবং কদুর নির্বাচন, কিংবা লাউ কদুর সঙ্গে মূলা, এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম এই কারণে যে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন কয়েকদিন আগে, যে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেটি লাউ কদুর নির্বাচন হবে, যে লাউ সেই কদু।
এখানে জামাত এবং বিএনপি উভয়কে তিনি ইঙ্গিত করে যেটি বলার চেষ্টা করেছেন, জামাত এবং বিএনপির এখন একই দল, তারা ভং ধরেছে। জাতীয় স্বার্থ বলে কিছু নাই, তাদের ব্যক্তিগত স্বার্থ এবং নির্বাচনে তারা জয়লাভ করার জন্যই মূলত ভং ধরেছে। আর নিজেদের মধ্যে যখন সমঝোতা হয়ে যাবে তখন সবাইকে প্রতারিত করে তারা এমন একটা সাজানো নির্বাচন করবে, যেই নির্বাচনে একদিকে লাউ অন্যদিকে কদু, অর্থাৎ জামাত একদিকে বিএনপি একদিকে, আর বাকি যে সমস্ত নাটক এখন হচ্ছে সবাই ছিটকে যাবে এর থেকে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা যখন করব, ঠিক এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনী প্রধান দেখা করেছেন। এর মধ্যে ভারতের সঙ্গে আমেরিকার একটি যাকে বলা হয় প্রতিরক্ষা চুক্তি হয়েছে, এবং এই যে বিএনপি এবং জামাতের সঙ্গে সম্পর্ক নিয়ে এনসিপি যে কথা বলার চেষ্টা করেছিলেন, তার প্রেক্ষিতে যে রাজনৈতিক পরিস্থিতি সেটা আবার এখন নেই। এখন আবার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এনসিপির সঙ্গে জামাতের যে সম্পর্ক, সেই সম্পর্কটি আবার ফিরে এসেছে। এবং জাতীয় নির্বাচনের পরিবর্তে এখন গণভোট নিয়ে, নভেম্বর মাসে গণভোট নিয়ে জামাত এবং এনসিপি যেভাবে কথাবার্তা বলছে, তাতে করে সেই লাউ কদুর যে নির্বাচন, সেই নির্বাচনের যে প্রসঙ্গ নতুন বিতর্কে জমা দিয়েছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি অসাধারণ একটি কথা আবার বলা শুরু করেছেন। তিনি বলা শুরু করেছেন যে নভেম্বর মাসেই হোক বা যেদিনই হোক, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে। অর্থাৎ তিনি আবার সেই জামাতের পক্ষে কথা বলছেন, এবং তিনি সে কথা বলতে গিয়ে আবার ইন্ডিকেট করেছেন যে বিএনপি গণভোট না হওয়ার জন্য যে যুক্তি দিচ্ছে, টাকা লাগবে, একটা নির্বাচন করতে অনেক টাকা লাগবে। তো তার বক্তব্য হলো যে টাকার অভাব নেই। বিএনপির একজন ঠিক যুব নেতা ঢাকা মহানগরীর মিস্টার নয়ন, রবিউল ইসলাম নয়ন, তার দিকে ইন্ডিকেট করে বা তাকে সরাসরি তার নাম উচ্চারণ করে বলার চেষ্টা করেছেন যে এই রবিউল ইসলাম নয়ন যত টাকা চাঁদাবাজি করে তিনি যাকে বলে কামিয়েছেন, এটাকে অর্জনও বলা যাবে না, উপার্জনও বলা যাবে না, কামিয়েছেন। এই চাঁদাবাজি টাকা দিয়ে আসলে একটা জাতীয় নির্বাচন করা সম্ভব। প্রায় 3,500 কোটি বা 4,000 কোটি টাকার মতো লাগবে। নাসিরউদ্দিন পাটোয়ারির হিসাব অনুযায়ী বিএনপির একজন লোকই তো এই টাকা চাঁদাবাজি করেছে, আর সারা বাংলাদেশে বিএনপির অন্যান্য নেতারা কি করেছে সেটা আর তিনি বলেননি এখানে। তো এই অবস্থাতে রাজনীতির যে গতি প্রকৃতি আপনি দেখুন প্রতিদিনই পরিবর্তন হচ্ছে, কিন্তু তারপরেও এই কথাটা একেবারে অপরিহার্য যে ওই লাউ কদুর যে নির্বাচন, সেটা কিন্তু প্রাসঙ্গিকতা থেকে যাচ্ছে। নির্বাচন সম্পর্কে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, এমনকি বিএনপির যে সকল লোক মঞ্চে গলা ফাটান, নির্বাচন হবেই মানে ফেব্রুয়ারি মাসে। যে সমস্ত বিএনপির নেতারা কোট টাই স্যুট কিনে একেবারে বসে আছেন যে নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গে তারা মন্ত্রী হয়ে ক্যাবিনেটে বসবেন, এই সিদ্ধান্ত যাদের শতভাগ, অর্থাৎ বিজয়ী হবেন এবং মন্ত্রী হবেন, সে সকল মানুষও সময় পেলে জিজ্ঞাসা করে যে রনি ভাই আচ্ছা আপনি বলেন তো, আপনারটাও বিভিন্ন রকম প্রশংসার রকম কথাবার্তা বলে আচ্ছা আপনি বলেন তো নির্বাচন আদৌ হবে কিনা। তা আপনি বোঝার চেষ্টা করুন নির্বাচন সম্পর্কে বিএনপির শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের একান্ত ভাবনা কি। আওয়ামী লীগের পলাতক নেতা, দেশান্তরী নেতা, দেশের মধ্যে যারা আছেন তারা, যাদের সঙ্গে আমার কথা হয় সবাই একই কথা, নির্বাচনের ব্যাপারে আপনার মতামত কি। আর অন্যান্য যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন, টকশো দেখেন, তারা তো বুঝতেই পারেন, তাদের সকলের জন্য যেটা আমি বলেছি বা বলি একই কথা আবার বলছি, সেটি হলো যে নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে হয় কিংবা ইউনূস সরকারের অধীনে হয়, ফেব্রুয়ারি না হয়ে জুনে হতে পারে, জুনে না হয়ে ধরুন 2026-25 সন, এই তো 2026 সনের
ডিসেম্বর মাসে হতে পারে, ধরুন হলো, অথবা 2027 সনে হতে পারে। কিন্তু ইউনূস সরকারের আন্ডারে যদি নির্বাচন হয়, দিন যত যাবে তত নির্বাচন হওয়ার যে প্রতিক্রিয়া এটা খারাপ হবে। অর্থাৎ আজকে যে আইনশৃঙ্খলার অবস্থা আছে, মানুষের মন মানসিকতার অবস্থা আছে, হিসাব করে দেখুন 6 মাস আগে এর সাথে ভালো ছিল, আর 6 মাস পরে অবস্থা খারাপ হয়েছে, আগামী 6 মাস পরে পরিস্থিতি আরও জঘন্য হবে। কাজেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এখনকার সাথে পরিস্থিতি খারাপ হবে, জুনে হলে আরও খারাপ হবে, ডিসেম্বরে হলে আরও খারাপ হবে। ইট ডাজ মিন যে একটা নির্বাচন অনুষ্ঠান করার জন্য সরকারের যে স্ট্যাবিলিটি দরকার, শক্তিমত্তা দরকার, তারপরে যে ধরনের ব্যক্তিত্ব দরকার, পার্সোনালিটি দরকার, ভিশন দরকার, মিশন দরকার, এটা হয়তো 2024 সনে সম্ভব ছিল। কিন্তু এখন এই সরকারের সকল কর্মকাণ্ড সম্পর্কে মানুষের ভয়, আতঙ্ক চলে গেছে। মর্যাদা, সম্ভ্রম, বিশ্বাস, আস্থা শূন্যের কোঠায়। ফলে নির্বাচনের প্রতিটি কেন্দ্র, মানে সংসদে আসন নয়, একটি সংসদীয় আসনে যদি গড়ে 500 করে ভোট কেন্দ্র থাকে, তাহলে আপনি চিন্তা করুন 15,000 কেন্দ্র, ভোট কেন্দ্র সারা বাংলাদেশে অন অ্যাভারেজে। এই 15,000 ভোট কেন্দ্র এক একটা মৃত্যু কূপে পরিণত হবে। সেখানে যার যা শক্তি আছে, যার আধিপত্য আছে, সে সেটা বিস্তার করার চেষ্টা করবে। এই গেল এক। অর্থাৎ মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো বন্ধ করার মতো শক্তিমত্তা রাষ্ট্রে এই মুহূর্তে নেই, এবং এটা ধীরে ধীরে কমতে থাকবে। দ্বিতীয় অপশন কি? দ্বিতীয় অপশন হলো যে ভোট হবে, বিভিন্ন জায়গাতে ভোট হবে। হাতে গোনা অল্প কিছু ভোট কেন্দ্র ছাড়া বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটাররা আসবে না। এবং এই ভোটারদের সংখ্যা কি পরিমাণ হবে হিসাব করে দেখুন যে আওয়ামী লীগের একক কর্তৃত্ব, প্রায় তাদের নেতৃত্বে 50% ভোটার, এর মধ্যে আওয়ামী লীগের ভোটারই 35%। তারপরে ছাত্রলীগ, যুবলীগ, রাষ্ট্রশক্তি, মানে তাদের যে শক্তিমত্তা, অর্থাৎ বিএনপির এখন যে শক্তি তার চেয়ে 100 গুণ বেশি শক্তি ছিল আওয়ামী লীগের। আর শেখ হাসিনা সরকারের ক্ষমতা, এখন যে ইউনূস সরকার, তার চেয়ে 100 গুণ বেশি ছিল। শিবির, ছাত্রদলের এখন যে ক্ষমতা, তার চেয়ে ছাত্রলীগের ক্ষমতা 100 গুণ বেশি ছিল। এত কিছু করার পরেও যেহেতু ভোটটি আকর্ষণীয় হয়নি, প্রতিদ্বন্দ্বিতা ছিল না, উপযুক্ত প্রার্থীর সঙ্গে উপযুক্ত প্রার্থীর, যাকে বলা হয়, প্রতিদ্বন্দ্বিতা ছিল না। যেমন ধরুন, যেখানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের হবে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হবে, বিএনপির সঙ্গে জামাতের হবে, জামাতের সঙ্গে আওয়ামী লীগের হবে, এরকম মানে প্রতিটি কেন্দ্রই প্রতিযোগিতামূলক হবে এবং সেখানে ভোটাররা আসবে। আদারওয়াইজ ভোটারদের ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট কেন্দ্রে ভোটার যায় না, আসে না, কখনো আসে না। যেমন দেখা গেল যে 2014 সনে যত ভোটার এসছে তার অর্ধেক ভোট আসছে 2018-তে ভোট কেন্দ্রে, বাকিরা সব কেটে কুটে রেজাল্ট শিট বানানো হয়েছে। আর 2018-তে যে ভোটাররা আসছে তার 70% আসছে। 2024 সনে আমির যে নির্বাচন হলো, সেখানে সাকুল্যে ভোটার সংখ্যা ছিল 5 থেকে 6%, আর 10 থেকে 12% ভোটার ছিল 2018 সনে। আর সাকুল্যে 20% ভোটাররা ভোট দিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতার তার ভোটে। যদি এই ধারা অব্যাহত থাকে, এবং এটার সম্ভাবনা অনেক বেশি, তাহলে যে নির্বাচন আগামীতে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে হতে যাচ্ছে, বিএনপি ভার্সেস জামাত, জামাত ভার্সেস এনসিপি, এনসিপি ভার্সেস বিএনপি, এই তো সেই ভোটের আকর্ষণ অতীতের যে কোনো ভোটের চাইতে কম হবে। আগে যে 3টা ভোট বললাম, ফলে ভোট কেন্দ্রে 3% থেকে 5%-এর বেশি ভোটার আনা যাবে না। তাহলে কি করতে হবে? সিল পিটাতে হবে। কে পিটাবে? যে শক্তিশালী প্রার্থী সে পিটাবে, অথবা পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে, মিলিটারিকে দিয়ে পিটাতে হবে। রেজাল্ট শিট তৈরি করতে হবে মুখ রক্ষা করার জন্য। এখন 24 সনে যেটা সম্ভব ছিল, এখন সেটা সম্ভব নয়। এখন আপনি সিল পিটাতে যান, কেয়ামত হয়ে যাবে।
এজেন্ট আছে, সব কিছু আছে, ভোটার নেই, কিন্তু আপনি সিল পেটাতে পারবেন না। আবার রেজাল্ট শিট তৈরি করতে যাবেন, কে ঘোষণা করবে? টিওনো সাহেব, ডিসি সাহেব। মুহূর্তের মধ্যে ডিসি অফিস, টিওনো অফিসে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। ফলে ওই যে নির্বাচনের যে লাউ সেই কদু, এখন এটা যদি আপনি 2014, 2018, 2024 এই নির্বাচনের সঙ্গে আগামীর যে নির্বাচন আশা করেন, সেটা সেই লাউ কদুর নির্বাচন। আবার নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা বলেছেন যে জামাত এবং বিএনপি যেই লাউ সেই কদু, মানে যারাই লাউ তারাই কদু, যারাই কদু তারাই লাউ। এটাকেও যদি আপনি অতীতের নির্বাচনের সঙ্গে তুলনা করেন, দেখুন সেখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যেভাবে বন্ধু থেকে শত্রু হতো, শত্রু থেকে বন্ধু হতো, সাজানো গোছানো বিরোধী দল হতো, অনুগত বিরোধী দল হতো, তারপরে গৃহপালিত বিরোধী দল হতো, ঠিক সেই লাউ এবং সেই কদুর মতো আগামীতে একটি সংসদ নির্বাচন যদি হয় এবং বিএনপি এবং জামাতের মধ্যে প্রতিযোগিতা সব কিছুই অতীতের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মতো হবে। একটা দুর্ভাগ্য বারবার শুধু ঘুরে ফিরে আমাদের কাছে আসছে বিভিন্ন স্রোতে। এই গেল দ্বিতীয় লাউ এবং কদুর যে আশঙ্কা। 3 নম্বর হলো যে নির্বাচন একেবারে হয়ে গেল, ধরুন হয়ে গেল, লাউ কদুর নির্বাচন হয়ে গেল, ভোটও মানে সিল পিটানো হলো, ভোট কেন্দ্রের ভোটটা আর যে কজনই আসলো ডাজ নট ম্যাটার, ঘোষণা করা হলো বা দেখানো হলো শতকরা 82%, 92%, 90%, এমনকি 103%, 104% ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। ভালো কথা। কতদিন চলবে? আমার আশঙ্কা লাউ কদুর নির্বাচন, লাউ কদুর প্রতিদ্বন্দ্বিতা সংক্রান্ত যে সরকার 6 মাস থেকে 1 বছরের বেশি টিকতে পারবে না। ফলে কি হলো? আজ পুরো রাজনীতি থেকে আওয়ামী লীগ আউট, অ্যাবসলিউটলি আউট, -1। আগামীতে যে রাজনৈতিক শক্তিটুকু এখনও টিকে আছে, এনসিপি নতুন রাজনৈতিক দল, জামাত, বিএনপি যে রাজনৈতিক দল যতটুকু টিকে আছে, এই রাজনৈতিক কালচারটাও চলে যাবে এবং তাদেরকেও পালাতে হবে। আওয়ামী লীগ নেতাদের কপালে যে দুর্ভোগ, জামাত এবং বিএনপি নেতা, এনসিপি নেতাদের কপালে একই লাউ কদুর সেই দুর্ভোগ আসবে। পুরো রাজনীতির অঙ্গন ফাঁকা হয়ে যাবে, রাজনীতির উচ্চারণ করার লোক থাকবে না, শুধু পালাও পালাও পালাও। আর তখন এই শূন্য মাঠে কে গোল দিবে, কারা গোল দিবে, কিভাবে দিবে, এবং সেটি আপনার আমার জন্য কতটা ভয়াবহ হবে সেটা চিন্তা করতে থাকুন। আর যদি চিন্তা করার ফলে আপনার যদি মনে হয় ইতিবাচক, তাহলে বলতে থাকুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর যদি মনে হয় যে ভয়াবহ অবস্থা, তাহলে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক, আর তওবা করুন, তওবা আস্তাগফিরুল্লাহ, আর জোরে দোয়া ইউনুস পড়ুন। অস্থির রাজনীতির বাংলাদেশে নতুন নতুন ডাইমেনশন আসছে। বিএনপি ইতোমধ্যে তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে, কিছু কিছু আসন ছাড়া। বিএনপি এখনো অনিশ্চিত আদৌ নির্বাচন হবে কিনা, তাদের প্রত্যাশিত মতো হবে কিনা, আগে সংসদীয় নির্বাচন নাকি আগে গণভোট, নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন, কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারেননি। শোনা যায় জামাতের আমির ডাক্তার শফিক সাহেব লন্ডনে, তারেক রহমানের সঙ্গে বৈঠকের প্রস্তুতি, তারেক রহমানের পারিবারিক আত্মীয় এবং দলের ঘনিষ্ঠ ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি সালাউদ্দিন সাহেবকেও লন্ডনে আনা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য। সেটা অন্য প্রসঙ্গ। আজকে আমি আলোচনা করতে চাই গণভোট। জামাত এবং আরো কিছু দল গণভোট এবং পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনে নেমেছে। কি হবে? সহজ সরল একটি উত্তর। সংবিধানে যা কিছু নেই তা যদি সংবিধানে যুক্ত করতে হয়, আইনসঙ্গত কর্তৃপক্ষ হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদই সিদ্ধান্ত নিতে পারে নতুন কোনো নির্বাচনী ব্যবস্থা যুক্ত করা প্রয়োজন আছে কিনা।
তাও জাতীয় সংসদের সকল সদস্য মিলে চেষ্টা করলে হবে না যদি সেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়। এমনকি সংবিধান সংশোধনও করতে পারবে না যদি সংবিধানের মৌলিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক হয়, যেটা সংবিধানের 7(2) অনুচ্ছেদে বলা হয়েছে। 7 বলা হয়েছে প্রজাতন্ত্রের মালিক জনগণ, তাদের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান, এবং যা কিছু করতে হবে এই সংবিধানের কর্তৃত্বে এবং অধীনে। 7(2) বলা হয়েছে কোনো আইনই প্রণয়ন করা যাবে না, অর্থাৎ কোনো কিছুই করা যাবে না যেটা এই সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক। তাহলে সংসদ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়ার কি সুযোগ আছে? নাই। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে মেজর জেনারেল জিয়াউর রহমান সরকারি চাকুরিজীবী হিসাবে দাবি করলেন, আমি রাষ্ট্রপতি, আমি প্রধান সামরিক আইন প্রশাসক, আমার উপরে আস্থা আছে কি নেই, হ্যাঁ অথবা না বলুন। হ্যাঁ না নামক একটি পর্ব দিয়ে নিজেকে বৈধ করার চেষ্টা করলেন। এই বিষয়টি বৈধতা দেওয়ার জন্য তিনি যখন জাতীয় সংসদের কর্তৃত্ব নিয়ে নিলেন 1979 সালের 9 এপ্রিল পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বড়াই দেখিয়ে এটাকে সংবিধান সংশোধন আকারে নিলেন। নাম রাখা হল সংবিধানের 5ম সংশোধনী। একইভাবে ক্ষমতা দখল করে জেনারেল এরশাদ 7ম সংশোধনীর মধ্য থেকে তাকে বৈধ করার জন্য সংবিধানের আরেকটি সংশোধনী আনলেন, যেটার নাম সংবিধানের 7ম সংশোধনী। এই দুজনই ক্ষমতা দখল করা এবং তার পরবর্তীতে তাদের কৃতকর্ম তাকে বৈধ ঘোষণা করানো, এটাকে হালাল করাবার জন্য এই দুটি সংবিধান সংশোধন করলেন। কিন্তু আমাদের দেশের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ লেভেল অর্থাৎ অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত বলা হল, অবৈধভাবে ক্ষমতা দখল করে অবৈধ ব্যক্তি নিজেকে বৈধ করার জন্য যা কিছু করে পার্লামেন্টের মাধ্যমে পাশ করেছেন এর সবই অবৈধ। এটা রাষ্ট্রদ্রোহিতা, অবৈধ দখল, তঞ্চকতা, সন্ত্রাস এবং ফৌজদারি অপরাধ। ফলে ওই যে ক্ষমতা দখল করে যা কিছু করেছিলেন, গণভোট সহ অন্যান্য, হ্যাঁ না সবকিছু অবৈধ ঘোষিত হয়ে গেছে এবং সেটা বহাল আছে। এখন যারা গণভোট করতে চান তারা কারা? তারা তো জাতীয় সংসদ না, তারা জনগণের ম্যান্ডেটও পাননি, তারা বিপ্লবীও দাবি করার সুযোগ নাই, কারণ সেই বিপ্লবের কথিত নায়করা সংবিধানকে সংরক্ষণ করার শপথ নিয়েছেন। এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করার শপথ নিয়েছেন, অর্থাৎ এই সংবিধান মেনে চলবেন। এই সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। কেউ কেউ বলেন, কেন স্বাধীনতার পর একটা গণভোট হয়েছিল না? মনে রাখবেন, 70-এর নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন প্রাদেশিক পরিষদে এবং কেন্দ্রীয় পরিষদে, তারা কিন্তু সংবিধান প্রণয়ন করবেন এই ম্যান্ডেট নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। জনগণ সেই ম্যান্ডেটের উপর ভোট দিয়েছিল, অর্থাৎ তাদেরকে জনগণ ক্ষমতা দিয়েছিল। দেশ স্বাধীনের পরে রাষ্ট্রপতির অস্থায়ী সংবিধান অধ্যাদেশ এবং পরবর্তীতে গণপরিষদে সংবিধান প্রণয়ন ও পাশ হয়, অর্থাৎ জনগণের ম্যান্ডেট নিয়ে করা হয়। সেই ম্যান্ডেটের অধীনে চলবেন এই কথা বলে ইউনূস এবং অন্যান্যরা শপথ নিয়েছেন। সেই ম্যান্ডেট যে সংবিধান, সেই সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। কেউ কেউ বলেন রাষ্ট্রপতি অধ্যাদেশ দেবে। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা সংবিধানের 93 অনুচ্ছেদে, সেখানেও বলা হয়েছে যে বিধান সংবিধানে নাই, অর্থাৎ সংবিধানে যা নাই সেটা রাষ্ট্রপতি জারি করতে পারবেন না।
এখন রাষ্ট্রপতিকে বন্দুকের নল ধরে জোর করে কাগজে সই নিয়ে যদি কিছু জারিও করান তাও অবৈধ, কেননা রাষ্ট্রপতিও সংবিধানের ঊর্ধ্বে না। এই সংবিধানের ক্রিয়েশন রাষ্ট্রপতি পদ, ফলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কোনো কিছু এই সংবিধানের ঊর্ধ্বে না, না প্রধান বিচারপতি। ফলে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, এবং এটাকেই বলা হয়েছে জনগণের অভিপ্রায়ে পরম অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান, এবং সবকিছু পরিচালিত হবে এই সংবিধানের কর্তৃত্বে এবং অধীনে। এর বাইরে যদি কিছু করা হয় তাহলে সংবিধানের 7(2) অনুচ্ছেদে সেটা অবৈধ এবং বাতিল। ফলে যা ইচ্ছে তাই করতে পারেন ক্ষমতার জোরে, আইনত সাংবিধানিক বিধিবিধানে সম্পূর্ণ অবৈধ। সেটা আপনি গণভোট করেন আর অবৈধ ক্ষমতা দখলদাররা নির্বাচনই করেন, কারণ নির্বাচন অনুষ্ঠান করার আইনসঙ্গত এখতিয়ার এবং অধিকারও আপনাদের নাই। আপনাদের যে পদ পদবি, প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টা, এই নামক কোন শব্দ, এই নামক কোন পদ আমাদের দেশের সংবিধানে কোথাও নাই। কাজী এই যে ব্যক্তিরা, এই যে কথিত সরকার, আপনারা নিজেরাই সংবিধান বহির্ভূত। আর এসব করার পরিণতি একদিন হবে সংবিধানের 7(ক) অনুচ্ছেদে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই অপরাধ কিন্তু কোনোদিন তামাদি হয় না, অর্থাৎ বহু পুরানো অতএব অপরাধ নাই। অপরাধ কোনোদিন পুরানো হয় না, 100 বছর পরে হলেও অপরাধ অপরাধ, এবং এই অপরাধের বিচার হয়। দেখেন না, প্রথম বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচার চলছে। বঙ্গবন্ধুর খুনিরা পার্লামেন্টে বিল পাশ করে নিজেরা বলতো আমরা দায় মুক্ত। তাদের সেই দাম্ভিকতা চূর্ণ হতে 36 বছর লাগলেও চূর্ণ কিন্তু হয়ে গেছে। ফলে যাই কিছু অবৈধভাবে করুক না কেন, কোনোটা বৈধ হবে না, এটা মনে রাখবেন। আইনের দৃষ্টিতে এটাই বাস্তবতা। নমিনেশন পাইল যারা, তাদের আনন্দের আর সীমা নাই ভাই। চারিদিকে একটা ঈদের আনন্দ। আমাদের নোয়াখালী বরকতুল্লাহ বুলু সাহেবের এলাকা যেটা, ওইটা আবার আমার শ্বশুর বাড়ির এলাকা। ওইখান থেকে আজকে 3-4 বার কথা বললাম। বাইরে ভাই আনন্দের ঢেউ ঘরে ঘরে, কারণ ওই এলাকাটা না পুরা বিএনপির, বুঝছেন। যাই হোক, সব এলাকায় কি এরকম? না, সব এলাকায় এরকম না। মেহেরপুরের দিকে তাকান, 15টা হোন্ডা জ্বালায় ফেলাইছে। আয় আয়, হোন্ডা না থাকলে তো আর চলবে না ভাই, তাই না? 10টা হোন্ডা, 20টা গুন্ডা, তারপরে করে দেব ঠান্ডা। কে বলছিল বলেন তো? শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা বলছিল। জানেন এর মধ্যে উনি কত বড় একটা ঘটনা ঘটাইছে, কিন্তু এটা ভাইরাল হয় নাই। ভাইরাল হয় নাই কেন জানেন? আমাদের এই যে নমিনেশনটা চলে আসলো, এই নমিনেশন নিয়ে তো ভাই গতকাল, আজ এবং আগামী 1 সপ্তাহ পুরা মাঠ গরম থাকবে। সবাই ভাই এইটা নিয়েই কথা বলবে। কারণ কি জানেন? এই এক নমিনেশনের কারণে বহু ঘটনা জন্ম দিবে। এই নমিনেশন কিন্তু বহু ঘটনা জন্ম দিবে। অলরেডি দেখেন না, ওই যে মেহেরপুর, চিটাগাং, আরো অনেক এলাকায় ধাও ধাও করে আগুন জ্বলতেছে। বাড়ি ঘরে না, রাস্তায়, বুঝছেন। ওই রাস্তায় টায়ার টায়ার জমা কইরা ওইখানে আগুন জ্বলায় দেয়। কিন্তু আগুন জ্বালাইলে জ্বালাক, ঠিক আছে, এটা যদি একটা মাঠে জ্বালায় ঠিক আছে, কিন্তু এই রোডটা তো হাইওয়ে রোড। কত মা বোন তার সন্তান নিয়ে, কত বাবা তার কাজে, কত ভাই ব্রাদার তার চাকরির জন্য বহুত দরকারে নিজের ঘর ছাইরা এই শহরের দিকে আসে, অথবা গ্রামের দিকে যাইতে থাকে, নিজের বাড়ির দিকে যাইতে থাকে। কিন্তু রাস্তার মধ্যে যদি আটকা থাকে ঘন্টার পর ঘন্টা, তার কি দোষ? তার ভোট আপনার লাগবে না? লাগবে, আপনার সেই ভোটটা লাগবে। কিন্তু ওই সেন্সটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না জানেন? কারণ সে যে দলটাকে সাপোর্ট করে বা কইরা আসতেছিল, আর এই 15 মাস যার জোরে সে লড়তেছিল, তাকে তো নমিনেশন দেয় নাই। নমিনেশন দিছে তো আরেকটা দলকে। কারণ একই জায়গায় তো ভাই 2-3 জন না ভাই, গণলে 10 জন পাবেন। 10 জন
এর আগেও এই কথাটা বলছি এবং এইটাও বলছিলাম যেদিন নমিনেশন দিবে, এই যে মানুষ দেখতেছে, মানুষের হাতে হাতে তো এখন ভাই মোবাইল, যেখানে যা ঘটতেছে এগুলো অনলাইনে চলে আসতেছে। ওই ঝিকার গাছায় কি ঘটতেছে আমি ঢাকায় বসে দেখতেছি, সেকেন্ডের মধ্যে ছড়ায় যাইতেছে। এতে কি মেসেজ যাইতেছে? ভালো মেসেজ যাইতেছে না, ভালো মেসেজ যাইতেছে না। এই যে সাংবাদিক ভাইরা, এরাও দেখবেন দৌড়ের উপরে থাকবে, এখন দৌড়ের উপরে। এদেরকেও কেউ মানবে না, কারণ কি জানেন? পুলিশকেই তো মানে না। একটু আগে দেখলাম গাজীপুরে এক সাংবাদিক গেছে, ওনার ক্যামেরা ট্যামেরা নিয়ে, কে গাছ কাটতেছে। এই গাজীপুরে ভাই, এই যে গজারি গাছ দেখেন না, এক একটা গজারি গাছ, এগুলো হলো লৌহ গাছ, এটার আরেক নাম হলো লৌহ গাছ। এগুলো দিয়ে পাইলিং করে, অনেক দামে বিক্রি হয়, এগুলো সরকারি মাল। সব কিছু কাইটা লয়ে যাইতেছে। কারা নিয়ে যাইতেছে ওই ঘটনাটা আপনারা দেখলেই পাইবেন কোন একটা চ্যানেলে। যেন আমি একটু আগে দেখলাম ওই সাংবাদিক কেন ওইখানে ক্যামেরা নিয়ে তাকে প্রশ্ন করছে, এই কারণে ভাই পিটায়া হাড্ডি গুঁড়া করে দিছে। আরেকজন তো ক্যামেরা নিয়ে ভাগতেছে আর ভাগতেছে জান লইয়া। ইত্তেফাকে দেখলাম একটু আগে, ইত্তেফাকের অনলাইনে এরকম দৃশ্য অনেক দেখতে পাইবেন এখন। কারণ কি জানেন? ওই যে যারা নমিনেশন পাইছে তাদের দল এখন জায়গা উঠবে, আর যারা নমিনেশন পায় নাই, যারা এতদিন ওই যে তাপালিং করছে, এরা এখন কোন দিকে যাবে? দেখেন, এরা ভাইয়ে ভাইয়ে দুশ্মন। যদি দুশ্মন না হবে, সেটা কেন মাইনা নিতে পারতেছে না যে আমার ভাই নমিনেশন পাইছে, ওকে আমি যদি গন্ডগোল করি আমার দলের বদনাম হবে। অবশ্য বদনাম ওনারা গায়ে মাখে না। ওই যে একটা গান ছিল না, নায়ক জাফর ইকবাল গাইজাকের ছবির একটা গান, হোক আরো বদনাম হোক আরো। আমি তো এখনটা রাজনীতিবিদরা মাইনা নেয়, মাইনা নিতে বাধ্য হয়, কিছু করার নাই তো ভাই। ওনারা বুঝে যে মানুষ সবকিছুই বুঝতেছে, ওরা আমাদেরকে নিয়ে হাসাহাসিও করে, এরকমও বুঝে, কিন্তু মানুষের থিঙ্কিংটাকে ওনারা জানে না। জানে ভাই, অনলাইনে কমেন্ট টমেন্ট পড়ে না, পড়ে ভাই, সব কিছুই পড়ে, সব কিছুই দেখে, তারপরও বদনামটা মাইনা নিতে হয়। এখানে একটা বাস্তবতা আছে, কঠিন বাস্তবতা। এটা আপনি যতই নাম থাকুক না কেন, দাম নাই। টাকা না থাকলে আপনার দাম নাই এই রাজনীতির জগতে। এই রাজনীতির জগতে ভাই মাল ছাড়তে হবে, নিজের পকেটের টাকা ঢালতে হবে, অথবা চান্দা তুইলা, গোপনে চান্দা তুইলা ওই টাকা ঢালতে হবে, না হলে আপনি কর্মী পাইবেন কই? নিরীহ মানুষের জন্য তো রাজনীতি না। এই যে নমিনেশন দিল, এটা কি দেখলো? নিশ্চয় একটা বিচার আচার করছে তো ভাই। ধরে নেন 1500 মানুষ নমিনেশন চায়, ওনারা 300 জনকে দিবে। 300 জনের মধ্যে আবার ওনাদের জোট আছে, ওই জোটের জন্য 63টা রাখবে, বাকিগুলা ওনারা দিবে। ওকে, এখন এই বাকিগুলা দিবার মধ্যে ওনারা কোন বিচারটা আগে আনবে? মানে কোন লোকটাকে আমি দিমু এবং কেন দিমু, কি কারণে দিমু, ওইটা তো বিচার করবে। ওই বিচারের মধ্যে কোনটা আগে আনে জানেন? কার কাছে টাকা আছে, টাকা আছে কার কাছে, ওইটা আগে বিচার করে। কারণ টাকা থাকলেই আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন। টাকা থাকলেই আপনি 1000 হোন্ডা পিছে নিয়ে সামনে 5 কোটি টাকার গাড়ির হুড খুইলা উপরে পা তুইলা দাঁড়াইতে পারবেন, হাত নাড়তে পারবেন। টাকা থাকলে, টাকা না থাকলে পারবেন না ভাই, হ্যাঁ পারবেন না। যাই হোক, এই টাকার কথা কেন বলতেছি বারবার? টাকা ছাড়া ভাই কাফনও কিনা যায় না, কবরও কিনা যায় না ভাই। নিজের পারিবারিক কবর হইলে অন্য কথা, কিন্তু কাফন কিন্তু তো টাকা লাগবে। এই টাকার বড় প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন এই ইনভেস্ট যারা করতে পারবে তারাই তালিকার প্রথমে চলে আসে। আর কি দেখে? তার এলাকায় ইমেজটা কেমন, এটা তো দেখে ভাই। টাকা থাকলেও ইমেজ আনা যায়। আমি ভাই 100টা গরু কোরবানি দিয়ে দিলাম, আপনারা দেখেন নাই এই যে আওয়ামী লীগ আমলে ওনাদের মন্ত্রীরা 500 গরু কোরবানি দিয়ে দিত, আর ওই গরুর মাংস গরিবরা পায়া দোয়াই তো করতো, উনাকে ভালোই তো বলতো। টাকা দিয়েই কিন্তু ওই ভালোটা কিনে নিতেছে, এই টাকাটা লাগবে। ওইটাও দেখে যে হ্যাঁ উনার ইমেজও ভালো, টাকাও আছে। আর কি দেখে? পিছনে ওনার কত লোক আছে, এলাকার মুরব্বীরা ওনারে কি চোখে দেখে, ওইটাও বিচার করে। আর ওই মুরব্বীরা কেন ভালো বলে? এই জন্য ভালো বলে, মুরব্বীরা তো দেখতেছে ভাই, এই লোকটা 500 গরু খাওয়াই দিতেছে, এই লোকটা জায়বত দিতেছে, এই লোকটা 5 জনের হজে পাঠাইছে, ও তো দেখতেছে। কিন্তু এইটা দেখতে পায় না, ওই টাকাটা কই থেকে আসতেছে। ওই তো কিছুদিন আগেও ভাই রিক্সাতে চলতো, বাসে চলতো, এখন গাড়ি কিভাবে আসলো, এখন তার বিদেশে কিভাবে বাড়ি হইলো, বারবার বিদেশে যাওয়া আসা করে, কাশি দিতে হইলো, ব্যাংকক যায় চিকিৎসা করে, এত টাকা পাইলো কই? ওইটা বিচার করে না, কারণ ও তো মাল খরচ করতেছে, জমাইতেছে ভাই 12 আনা,
চাইরা না খরচ কইরা প্রশংসা কুড়ায় নিতেছে, যার জন্য ভাই রাজনীতিতে ভাই নিরীহ মানুষের দাম নাই। ওই যে বলে না কে কত পপুলার তাকেই আমরা প্রাধান্য দেন। তাহলে আপনাদের এই যে উজ্জ্বল সাহেবের কথা বলি, মেগা স্টার উজ্জ্বল সাহেব ভাই, ওনাকে আমি অনেক সম্মান করি, আবার উনি আমার পাড়া প্রতিবেশীও। ওনাকে আমি দেখছি ভাই এখন থেকে না, শহীদ জিয়াউর রহমানের আমল থেকে। শহীদ জিয়াউর রহমান হ্যাঁ না ভোট দিয়ে ক্ষমতায় আসে, ওই হ্যাঁ না ভোটের মাধ্যমে ক্ষমতায় আইসা উনি বেশ কিছু ভালো ভালো মানুষকে রাজনীতিতে টেনে নিল। এর মধ্যে বি চৌধুরী, ডাক্তার বি চৌধুরী, ওই যে মগবাজার একটা ডাক্তারের গলি আছে না, ওই ডাক্তারের গলির নামটা কিন্তু ওই বি চৌধুরীর নামে। অনেক পপুলার, অনেক ভালো মানুষ ছিল ভাই উনি, জানেন। এই ভালো মানুষগুলাকে এইভাবে খুঁজে বাইর করছে। এর মধ্যে এই যে নায়ক উজ্জ্বল সাহেব, হ্যাঁ আমাদের উজ্জ্বল সাহেবকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট কাছে ডাইকা নিয়া বলছে যে তুমি কালচারাল সাইডটা দেখো, তোমাদের মধ্যে থেকে ভালো মানুষগুলা রাজনীতিতে জড়িত হও, দেশের জন্য কিছু করো। ওই থেকেই কিন্তু এই উজ্জ্বল সাহেব বিএনপির সাথে আছে। এই যে আওয়ামী লীগের আমলে ফেসবুকে ভাই সবসময় পোস্ট করতো, দেখতাম তো উনি কোন জায়গায় গান গাইবার কোনো অনুমতি পাইতো না, বিশেষ করে আমাদের এই চ্যানেল গুলাতে। কেন? উনি বিএনপি করে। একই কাজ হয়েছে এই যে মনির খানের সাথে। হ্যাঁ, এই খুবই ভালো গায়ক, মানুষ হিসাবেও চমৎকার। এই মানুষটাও কিন্তু রাজনীতি করে বইলা, মানে বিএনপি করে বইলা কেউ তাকে ডাকে নাই, কোন চ্যানেলে গান গাইতে পারে নাই, এক কোনাতে ফেলা। উনিও আমার ছবিতে গান গাইছে, ওই কনক চাপা আপা এবং এই যে নেন্সি এবং আরো অনেকেই আছে। এদের মধ্যে থেকে কি একজনকেও ডাকা যাইতো না, একজনকেও বলা যাইতো না যে ভাই ঢাকার অমুক জায়গা থেকে আপনি দাঁড়ান, এদের চেয়ে পপুলার কেউ আছে? আপনারাই বলেন কেন ডাকে নাই? ওই যে তাদের কাছে তো টাকা নাই, ওরা দল পালবে কি কইরা, ওই যে হোন্ডার তেল নিবে কি কইরা, হাজার হাজার লোককে যে সাথে নিয়া মিছিল কইরা দেখাবে, ওই ক্ষমতা তো নাই। আর কি ক্ষমতা নাই? অনলাইনে আইসা ফকিন্নির বাচ্চা, বান্দির পুত, এগত বাড়ি ঘরের ঠিকানা নাই, হ্যাঁ বলছে না চাল নাই, চুলা নাই, বাপের নাম নাই, এরা এসে জুলাইয়ের গণ অভ্যুত্থানে এদের জন্মে ঠিক নাই, এরকম কথা বইলা চিঠি খাইছে না, নোটিশ পাইছে এবং তাকে একটা সাইড করে রাইখে দিছে। সে লোকও কিন্তু নমিনেশন পাইছে। তার মানে কি জানেন? ওইটাই তার পুরস্কার, ওইটাই তার পুরস্কার, পুরস্কার দেওয়া হয়েছে। আরেকজনের কথা বলি, বললে হয়তো খেইবা যাবেন আপনারা, হ্যাঁ ওনার পক্ষে বলুন। কে? ওনার পক্ষে বলুন। দেখেন একটা জিনিস খেয়াল করেন, হয়তো আপনারা বলবেন ওই মিয়া উনি তো শেখ হাসিনার কাছে 10 কাঠা জমি চাইছিল, এই প্রশ্ন তুলবেন। যাই হোক, ওই প্রশ্নটাকে নিয়ে আমি তর্ক করতে চাই না। লোভ কাজ করে মানুষের ভিতরে, যদি পায়া যাইতো, যদি লটারি লাইগা যাইতো, ওই অ্যাঙ্গেলে গেছে। কিন্তু অনলাইনে আইসা প্রতিবাদ করছে, ধরে নেন কেউ শিখাই দিছে ওই সাইড থেকে যে তুমি প্রতিবাদ করো, তোমার আমি অ্যারেস্ট করুম না, ধরে নেন। কিন্তু সাধারণ মানুষ তো বুঝতো না, সাধারণ মানুষ তো দেখছে হায় হায় দেখো বিএনপির জন্য লইরা যাইতেছে, এক একভাবে লইরা যাইতেছে। কিন্তু ওই মানুষটাও কিন্তু নমিনেশন পাইলো না, হয়তো পাইতেও পারে, একটা সাইড করে রাখছে। কারণ কি জানেন? এর মধ্যে কিছু স্ক্যান্ডাল হয়ে গেছে ওনার সাথে। ওই যে ডাক্তার সাহেবের সঙ্গে ওনার একটা স্ক্যান্ডাল, সত্য মিথ্যা জানি না, এইসব স্ক্যান্ডালে কিন্তু ক্ষতি করছে। কারণ কি জানেন? আনম্যারিড নারীদেরকে নিয়ে না মানুষ অনেক গুজব ছড়ায় ভাই, গুজব ছড়ায় মজা পায়, এগুলো মানুষের নেচার। দেখেন না রাস্তাঘাটে পিছলে কেউ আশা খেয়ে পড়ে গেলে আমরা হাসা দেই না, এটার মানে কি জানেন? মানুষকে নিয়ে হাসাহাসি করতে আমরা পছন্দ করি অবচেতন মনে। ওই যে উনি বিয়া শাদী করে নাই, এটা নিয়ে, এটা আমার ব্যাপার না, বিয়া না করাই ভালো আমি মনে করি। বদনাম হোক হোক আরো, বদনাম হোক আরো, ওই গানটা গাইবে, অসুবিধা কি? ভিডিওটা শেষ করার আগে বলতেছি এত উত্তেজিত কেন, এত চিৎকার দিতেছি কেন? সত্যি কথাটা শুনবেন। সত্যি কথা কি জানেন? আমার একটা এসি আছে, পুরানা এসি, ঘড়ঘড় করে আওয়াজ হয়। আমি ওর আওয়াজের উপরে যাইতে চাই, এই জন্য জোরে কথা বলি, এটা আমার নেচার। হ্যাঁ ভাই, কাজের সময় বুঝছেন আমি এরকম ঝগড়াটে মুডে থাকি, আবার হাসি মুডেও থাকি। আজকে খুব হাসি লাগতেছে এই জন্য যে এর পিছনে কারণ আছে। শাপলা কলি, শাপলার সঙ্গে কলি ধরাই দিছে। এই শাপলা কবে ফুটবে জানি না, কিন্তু এই শাপলা একটা ভুল করছে, মারাত্মক ভুল করছে। আরে ভাই, বট গাছের নিচে তো দুব্বা ঘাসও হয় না। ওনারা দিল নমিনেশন,
কে কোথা থেকে নমিনেশন পাইতেছেন, ঢাকার থেকে কোথায় দাঁড়াবেন, ডিস্ট্রিক্ট থেকে কোথায় দাঁড়াবেন, এরকম 10-12 জনের কথা বললেন। এটা তো আরো 3 দিন পরও বলা যাইতো। এখন তো ঝড় চলতেছে বিএনপির, ওর মধ্যে এসে কেন ঢুকলেন? তার মানে কি জানেন? আপনারা নিশ্চয়ই ভিতরে ভিতরে কোনো হাত করতে চাইছিলেন। হ্যাঁ, আপনারা অপেক্ষা করতেছিলেন ওরা ঘোষণা দেখি আমাদের জায়গাটা রাখছি কিনা। যখন দেখছেন আপনাদের জায়গা রাখে নাই, তখনই আপনারা ঘোষণা দিচ্ছেন। এইটাই ভাই অঙ্ক। 2-2 4 হয়, আবার 2-2 0 হয়, আবার পাশাপাশি রাখলে ভাই 2-2 22 হয়। এই 22 মিলিয়ে নিতে আমরা জানি। যদি সত্যি সত্যি এমন কিছু কইরা থাকেন, ভিতরে ভিতরে ওনাদের সঙ্গে কোনো ষড়যন্ত্র বা জোট বাঁধার কোনো চিন্তা কইরা থাকেন, তাইলে ধৈর্য নিমু আপনাদের কোমর ভাঙিয়া গেছে অলরেডি। এখন এই কোমরের চিকিৎসা করেন, তাড়াতাড়ি চিকিৎসা করেন, তারপরে রাজনীতিতে আসেন। 300 আসনে দিতে হবে। কেন ভাই, কি দরকার 300 আসনে দিবেন? 300 আসনে দিবার টাকা কই? এত টাকা কই পাইবেন আপনারা? টাকা যদি দেয়ও, তাও আপনাদের এই টাকা নষ্ট করা ঠিক হবে না। আরে ভাই, 25 থেকে 30টা আসন দেন না ঠিক মতো। একজন হাসনাত আব্দুল্লাহ গেলেই তো পুরা ভূমিকম্প কইরা দিবে, ভূমিকম্প আইনা দিবে সংসদ ভবনে একজন হাসনাত আব্দুল্লাহ। এইটা মাথায় রাখতে হবে। বেশি কথা বইলা লাভ নাই, ভিডিওটা শেষ করতেছি। অনেক কথা বাকি রয়ে গেছে, আগামীকাল বা 2-3 দিন পরে বলবো। আগে একটু বুঝতে দেন। সবার জন্য সবাই দোয়া করবেন, কেউ ঘাবড়াবেন না ভাই, এইটাই হওয়ার কথা ছিল। হ্যাঁ, শুধু টাকার খেলা। সালাম পৃথিবী তোমাকে সালাম, দুনিয়াকে করেছ টাকার গোলাম। হ্যাঁ ভাই, এটা আমারই একটা ছবির গান, যে ছবিটা মুক্তি পায় নাই। ছবির নাম ছিল শপথ নিলাম। ওই ছবিরই গান ছিল, নায়ক ছিল বুলবুল আহমেদ এবং নায়িকা ছিল কবরী। আমি ছিলাম ওই ছবির 4 নম্বর সহকারী পরিচালক। ওই ছবিটা রিলিজ হয় নাই। ওই ছবির গানই এইটা, সালাম পৃথিবী তোমাকে সালাম, দুনিয়াকে করেছ টাকার গোলাম, আর রাজনীতিকে করেছ টাকার গোলাম। বাংলাদেশের অস্থির রাজনীতিতে প্রতিনিয়ত নিউ ডাইমেনশন হচ্ছে। বিএনপি কি সত্যি সত্যি কুলহারা হয়ে গেল? সাংবাদিক মাসুদ কামালের ভাষায় মাইনকা চিপায় পড়ে গেল? এরকম বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে খুবই সংক্ষেপে কিছু কথা বলবো। আপনারা সবাই অবহিত আছেন, বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে একটি সহিংস আন্দোলনের মধ্য থেকে সরিয়ে দেওয়ার পরে ক্ষমতায় যাবার যে প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতায় নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে, অনেক কিছু ছাড় দিয়ে, এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেগুলো গুরুত্বপূর্ণ সে বিষয়গুলোকে আপোস করে কে দ্রুত ক্ষমতায় যাবে, এই কম্পিটিশন হচ্ছে। আমি বেশ কিছুদিন পূর্বে আমার একটা ভিডিও কন্টেন্টসে বলেছিলাম, বিএনপি ক্ষমতার কাছাকাছি যেও এখন যোজন যোজন দূরে। এটা নিয়ে বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষীরা, কর্মীরা নানা রকম বিরূপ মন্তব্য করেছিলেন। আমি সেখানে বিভিন্ন সমীকরণ, মেরুকরণের তথ্য উপাত্ত দিয়ে কথা বলেছিলাম। এখন কি পরিস্থিতি দৃশ্যমান হচ্ছে? বিএনপি নেতার বাড়ি ঘেরাও করে অস্ত্র উদ্ধারের অভিযানের খবর ফলাও করে সমস্ত গণমাধ্যমে এসেছে। বিএনপির একজন কম্পারেটিভলি ক্লিন ইমেজের নেতা, সাবেক প্রতিমন্ত্রী, তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর একজন গুরুত্বপূর্ণ নেতা, সাবেক মন্ত্রী, তাকেও জানিয়ে দেওয়া হয়েছে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না, আপনার ব্যাপারে গোপনে নিষেধাজ্ঞা দেওয়া আছে। 2 মন্ত্রীর এই পরিস্থিতি। আরো বেশ কিছু নেতা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন নানা অজুহাতে। অভিযোগ রয়েছে যে সকল অজুহাতে গ্রেপ্তার করা হয়েছে এর অনেকটাই নাকি সঠিক না, বানোয়াট। এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে খুব শিগগিরই বিএনপির তৈরি করা অপারেশন ক্লিন হার্টের মতো অঘোষিত আরেকটি অপারেশন শুরু হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশনের কোনো নতুন অবকাশ নাই, কারণ অপারেশন ডেভিল হার্টের নামে, ডেভিল হার্ট বিভিন্ন রকম অজুহাতে বিভিন্ন রকম ভাবে হয়েছে, চলছে। বিএনপি একটু ফুরফুরে মেজাজে ছিল, ভাবটা যেন ক্ষমতায়, এবং শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর তো তেমনটাই আচরণ করেছে বিএনপি।
রাস্তাঘাট, হাট বাজার, বাসের স্ট্যান্ড থেকে শুরু করে ইজারা, বাজার, বিভিন্ন প্রতিষ্ঠানের গভর্নিং বডি নানাভাবে দখল করা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ অ্যালায়েন্সের নেতৃবৃন্দর ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, নানাভাবে মব সন্ত্রাস করে চাঁদাবাজি করা, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা, এমন অনেকগুলো ঘটনা বিএনপি করার কারণে জনগণের কাছে একটা মেসেজ চলে গেছে, যে মেসেজটা বিএনপির জন্য খুবই ক্ষতিকর। মেসেজটা এরকম: ক্ষমতায় আসার পূর্বে এই অবস্থা, ক্ষমতায় আসলে কি করবে। সে কারণে আন্দোলন হয় ক্ষমতাসীনদের ক্ষমতাচ্যুত করার জন্য, আর বিএনপির বিরুদ্ধে জনগণের ভিতরে আন্দোলন হয়েছে ক্ষমতায় যাতে যেতে না পারে সেজন্য ভিতরে ভেতরে আন্দোলন অনেক জায়গায় বহিঃপ্রকাশ হয়ে গেছে। তার সঙ্গে যুক্ত হয়েছিল জামাত এবং বিএনপির দুইটা শাখায় দুই রকম ধরনের তারা ছিল এক সময়। সেটা পাল্টে গিয়ে হলো এমন, জামাত এবং এনসিপি প্রচন্ড প্রচার শুরু করে দিল। তাদের ভাষায় এক স্বৈরাচারকে সরিয়ে আর এক স্বৈরাচারকে বসাবার জন্য আন্দোলন করিনি। কেউ কেউ স্লোগান দিল, টাকা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে। পাথর দিয়ে প্রস্তর যুগের নির্মমতাকে বেশ ফোকাসে নিয়ে আসা হয়েছিল। এই ঘটনা শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে, আমার নিজ জেলা পিরোজপুরে যে বর্বরতা, নৃশংসতা, নারকীয়তা, লুটপাট, চাঁদাবাজি হয়েছে, সে দায়ও কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। আমার নিজের বাড়ি প্রকাশ্যে থানা সদরে লুটপাট করে বড় বড় পরিবহনে করে নিয়ে যারা গিয়েছেন, আমার বাড়িতে, বাড়ির পাশে লাগানো সিসিটিভি ক্যামেরায় সমস্ত মনিটর করা রয়েছে। আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান ছিল, তার বাড়ি পুলিশের উপস্থিতিতে লুটপাট করে মালামাল নিয়ে যাওয়া এবং ভাঙচুর করে শেষ পর্যন্ত গ্রিল খুলে নেওয়া। আমার আর এক ভাইয়ের বাড়ি দখল করে সেখানে এখন বিএনপির লোকেরা বসবাস করছে। আমার জেলা সদরে জেলা আওয়ামী লীগের সভাপতি, দুইবারের সাবেক এমপি, তার নিজের বাড়ি, তার ছোট ভাই পিরোজপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, তার বাড়ি, তাদের অপর ভাইয়ের বাড়ি জেলা যুবলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান ফুলুর বাড়ি, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেনের বাড়ি, জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের বাড়ি থেকে শুরু করে এমন নৈরাজ্যকর ভাবে লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে নৃশংস বর্বরতা দেখানো হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা, পাকিস্তান আমলেও এমন বর্বরতা দেখা যায়নি। এখন ডিজিটাল যুগ, যারা যারা এসব করেছেন সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহে রয়েছে, প্রয়োজনের সময় সেটা হয়তো ব্যবহৃত হবে। তার চেয়ে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হল, সরকারের 3টি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এই সমস্ত ঘটনার উপরে রিপোর্ট করে রেখেছে। সেই রিপোর্টে ভয়ঙ্কর সব তথ্য এবং বাস্তব তথ্য ফুটে উঠেছে। হয়তো এখন অ্যাকশন হবে না, কিছুদিন পরে হবে, না হয় আর কিছুদিন পরে হবে। একটা গল্প বলি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা, তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাকে বলছিলেন, আমরা তো এখন ক্ষমতায়, আমাদের পিছনে কেন এনএসআই, ডিজিএফআই ইত্যাদি ইত্যাদি এর লেগে আছে। উনি বলেছিলেন, ওদের কাজ ওরা করবে, এখন তোমরা ক্ষমতায় আছো, তোমাদের বিরুদ্ধে অ্যাকশন হবে না, সময় মতো গুলো ব্যবহৃত হবে। যারা নৈরাজ্যকর পরিস্থিতি বিএনপি, জামাত, এনসিপি করেছেন, তাদের সমস্ত তথ্যপত্র শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে আছে তাই নয়, সরকারি গোয়েন্দা সংস্থা সে রিপোর্টগুলো সাবমিট করে রাখছে। আমার একটা রিপোর্ট দেখার সুযোগ হয়েছে গোয়েন্দা সংস্থার, বেশ বেদনার্ত হৃদয়ে দেখলেও আমি খুব খুশি হয়েছি যে ভয়ঙ্কর সব তথ্য উঠেছে। কিভাবে চাঁদা আদায় করা হয়, চাঁদা কিভাবে ভাগ করা হয়, কিভাবে মামলা দেওয়া হচ্ছে, কোন কর্মকর্তা জামাতের
সম্ভাব্য প্রার্থী, বিএনপির সম্ভাব্য প্রার্থী, জামাত বিএনপির কোন কোন নেতা থানায় তদবির করতেছেন, কোন কোন নাম ঢুকাতে হবে, এ সকল বিষয়গুলো সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যাই হোক, সেটা আরেকটি প্রসঙ্গ। আমি মূল যে কথায় আসছিলাম, এনসিপির মতো সংগঠন বলছে কামিন নামায় সই করেছেন, সরা পড়েছেন, বাসর করবেন না কেন? বিএনপিকে কোন পর্যায়ে নিয়ে গেছে? এমন নিকৃষ্টভাবে, এত নিম্নমানের উদাহরণ দিয়ে বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। জামাত ইসলাম পরিষ্কারভাবে বলে দিয়েছে এটা হবে না, এটা হবে, এটা হবে। ক্ষমতাসীনদের দল অর্থাৎ ইউনূসের দল, তারা জোট পাকিয়ে কিভাবে নির্বাচন পিছানো যায়, কিভাবে অস্থিতিশীলতা দেখিয়ে বলে এখন নির্বাচনের পরিস্থিতি নাই, করা যাবে না, সব কিন্তু মেটিকুলাস ডিজাইনে করা হচ্ছে। তাদের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা তারা ঠিকঠাক মতো করছেন। বিএনপি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য কোন বিদেশ থেকে আনা ভাড়াটিয়া ডক্টর আলী রিয়াজ যে বাংলাদেশের নাগরিকই না, তার পিছনে গিয়ে ধর্ণা দেয় বড় ব্যাগ নিয়ে সালাউদ্দিন সাহেব সহ অন্যান্যরা। মাহমুদুর রহমান মান্নাদের মতো পরিচ্ছন্ন রাজনীতিক ব্যক্তিরা, টকশোতে গিয়ে কথা বলা জুনায়েদ সাকিরা, তাত্ত্বিক কথা বলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকরা সহ অন্যান্যরা সবাই ধর্ণা দিয়েছে কার কাছে? আমেরিকা থেকে আসা এক লোক যে বাংলাদেশের প্রিয় জন্মভূমি